বিসমিল্লাহির রহমানির রহিম। বেস লেভেলের চ্যাপ্টার 19 নিউট্রিশন অ্যান্ড ফ্লুইড চ্যাপ্টার ফ্লুইড থেরাপি, এটা বিশেষভাবে উল্লেখ করা আছে সিলেবাসে। সো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, কী প্রশ্ন হয়? এই যে একটা বক্স, মেটাবলিক রেসপন্স টু স্টারভেশন, মেটাবলিক রেসপন্স টু ট্রমা অ্যান্ড সেপসিস, এই পুরো জায়গাটুকু বর্ণনা এখানে দেওয়া আছে। যারা চান এটা একটু পড়বেন, তারপরে এটা রিডিং দিবেন। এইটা পরীক্ষায় আসে। কী হবে, একটা রুগী যদি স্টারভেশন থাকে, কী হবে? স্টারভেশন থাকলে তার আলটিমেটলি গ্লুকোজ লেভেল কম হবে। তো গ্লুকোজ কম হলে প্লাজমা ইনসুলিন কম হবে। যদি এরপরে করবে কি, গ্লুকাগন চেষ্টা করবে, যেহেতু পেশেন্ট স্টারভেশন, গ্লুকাগনের কাজ হলো হাইপারগ্লাইসিমিয়া করা, সে গ্লুকোজ আনার চেষ্টা করবে। গ্লাইকোজেন লাইসিস হয়ে গ্লুকোজ দেওয়ার চেষ্টা করবে বডিকে। প্রোটিন ভেঙে প্রোটিন ক্যাটাবলিজম হবে, প্রোটিন ক্যাটাবলিজম হয়ে বডিকে এনার্জি দেওয়ার চেষ্টা করবে। এছাড়া হেপাটিক গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ নতুন গ্লুকোজ তৈরি হওয়ার চেষ্টা করবে। এছাড়া লাইপোলাইসিস হবে, লিপিড যে স্টোর থাকে সেই লিপিড ভেঙে যাবে। লিপিড ভেঙে গিয়ে মোবিলাইজেশন অফ ফ্যাট স্টোরস, ইনক্রিজ ফ্যাট অক্সিডেশন, ওভারঅল ডিক্রিজ প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট অক্সিডেশন। অর্থাৎ যখন লিপিড ভাঙা শুরু হবে তখন প্রোটিন এবং কার্বোহাইড্রেটটা অক্সিডেশন আর হবে না। এছাড়া রেস্টিং এনার্জি এক্সপেন্ডিচার, আমরা রেস্ট অবস্থায় থাকলেও এনার্জি এক্সপেন্ডিচার হয় 25 থেকে 30 কিলোক্যালোরি পার কেজি পার ডে, সেইটাতে কমে আসে 15 থেকে 20 কিলোক্যালোরিতে চলে আসবে। এখানে এর কীভাবে? থাইরয়েড হরমোনের ফাংশনটা কমায় দিয়ে এই ঘটনাটা ঘটবে, এই যে T3 এর ফাংশন কমায় দিয়ে। আর একটা রুগী যদি ট্রোমা বা সেপসিসে থাকে, তার কী রেসপন্স হবে? তার হলো কিছু হরমোন বেড়ে যাবে, যেমন অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, কর্টিসল, গ্লুকাগন, গ্রোথ হরমোন, এগুলো। তার এনার্জি রিকোয়ারমেন্টসটা বেড়ে যাবে, 40 কিলোক্যালোরি পার ডে পর্যন্ত হয়ে যাবে। এছাড়া নাইট্রোজেন রিকোয়ারমেন্ট বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে এবং গ্লুকোজ ইনটলারেন্স হবে। অর্থাৎ তার গ্লুকোজের পরিমাণ বডিতে হাইপারগ্লাইসিমিয়া হবে। এখানেও লিপিড অক্সিডেশন হবে, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস এবং প্রোটিন ক্যাটাবলিজম হবে। অ্যাডাপটিভ কিটোজেনেসিসটা, লস অফ অ্যাডাপটিভ কিটোজেনেসিস, এইটা হলো স্টারভেশনের সাথে পার্থক্য। ওখানে কিটোজেনেস হয়, অর্থাৎ কিটোজেনেসিস, কিটোন বডি ফর্মেশন হয় ফ্যাটি অ্যাসিড থেকে, কিন্তু এখানে সেটা হয় না। ফ্লুইড রিটেনশন হয় এবং হাইপোঅ্যালবুমিনিমিয়া হয় এটা। সো এই বক্সটা থেকেই প্রশ্ন হয়, তবে এই জায়গাটা একটু রিডিং মারলে খুবই ভালো হয়। এরপরে আমাদের বডিতে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স আছে। ইউরিন আউটপুট কত? ইউরিন আউটপুট আমরা আমাদের নর্মাল ইউরিন আউটপুট 1500 ml, ইনসেন্সিবল ডোজ 900, লাং 400, স্কিন দিয়ে হয় 600 থেকে 1000 ml, আর ফিসিস দিয়ে 100 ml। ওয়াটার ফ্রম বেভারেজ আমরা পাই 200 ml, ওয়াটার ফ্রম ফুড পাই 1000 ml, ওয়াটার ফ্রম অক্সিডেশন আমরা পাই হলো 300। এই 1500 ml হলো ইনটেক। আচ্ছা, এরপরে একটা বক্স থেকে প্রশ্ন আসে, এটা থেকে প্রত্যেকবারই প্রায় প্রশ্ন আসে যে কম্পোজিশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেক্রেশন। স্যালাইভাতে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে, এটা কতবার যতদিন মনে পড়ে আসছিল। তারপরে এটা টালা মুখস্থ করতে হবে। তবে আমি কিছু জিনিস বলি, যেমন এই যে ডিউডিনাম থেকে বাইল পর্যন্ত, এটা সবগুলোর সোডিয়াম লেভেল এবং পটাশিয়াম লেভেল সেম। সবচেয়ে বেশি বাইকার্বনেট লেভেল হলো প্যানক্রিয়াটিক সেক্রেশনে, এবং সবচেয়ে বেশি ক্লোরিন সেক্রেশন হলো স্টোমাকে। এভাবেও প্রশ্ন আসে। সবচেয়ে কম ক্লোরিন সেক্রেশন হলো স্যালাইভাতে। বাইকার্বনেট সেক্রেশন, বাইকার্বনেট নাই স্টোমাক এবং ডিউডিনামে, থাকার না থাকারই কথা, যে পরিমাণে অ্যাসিড। এইভাবে প্রশ্ন আসে, কিন্তু মুখস্থ রাখতে চাইলে মুখস্থও রাখা যাবে, কারণ ডিউডিনাম, আইলিয়াম, প্যানক্রিয়াস এবং বাইলে সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ মোটামুটি সবগুলো সেম, এটা লাগে। এই যে এই বক্সটা থেকে প্রশ্ন আসে, এখানে বলা আছে হার্টম্যান সলিউশনের কম্পোজিশন। হার্টম্যান সলিউশনে সোডিয়াম থেকে 131 মিলিমোল পার লিটারে, পটাশিয়াম থেকে 5 মিলিমোল পার লিটার, ক্যালসিয়াম 2 মিলিমোল পার লিটার, ক্লোরিন 111 মিলিমোল পার লিটার, ল্যাকটেট থাকে সেখানে। এছাড়া নর্মাল স্যালাইনের মধ্যে থাকে 154 মিলিমোল পার লিটার। এছাড়া ডেক্সট্রোজ অর্থাৎ 5% ডিএনএসএ যেটা থাকে, সেটা হলো সোডিয়াম থাকে। ডেক্সট্রোজ স্যালাইন 4% ডেক্সট্রোজ, 0.1% স্যালাইন আর কি, এটা 4%, এটা আমাদের দেশে প্রিপারেশন নাই। সোডিয়াম থেকে 30, পটাশিয়াম থেকে 30। এছাড়া জিলোফিউসিনে থেকে 150। হেমাসিল নামে আর একটা ফ্লুইড আছে,
সেখানকার মধ্যে জেলাটিন থাকে, এই কম্পোজিশনগুলো। তো প্রথম দিকগুলো তো লাগবে, হিমোস্টার্স এগুলো কম পড়লেও হবে, কিন্তু প্রথমগুলো লাগবে। মনিটরিং অফ দ্য ফিডিং রেজিমেন্ট, অর্থাৎ একটা পেশেন্টকে আমরা যদি ফিডিং দিই সেইটাতে তার কত পরিমাণে কী কী মনিটর করতে হবে। কিছু জিনিস ডেইলি, কিছু জিনিস উইকলি, কিছু জিনিস ফোরনাইটলি, 15 দিন পর পর। যেমন ভিটামিন B12, ফোলেট, আয়রন, ল্যাকটেট এগুলো ফোরনাইটলি, কিন্তু প্রতিদিন তার বডি ওয়েট, ফ্লুইড ব্যালেন্স, ব্লাড কাউন্ট, ব্লাড গ্লুকোজ এগুলো দেখতে হবে। উইকলি তার সেরাম ক্যালসিয়াম লেভেল, লিভার ফাংশন টেস্ট, থায়ামিন, অ্যাসিড বেস ব্যালেন্স এগুলো দেখতে হবে। ভাই বন্ধ করে দেন একটু। এরপর এরপরে যে এগুলো থেকে কিছু কিছু রিকোয়ারমেন্টস লাগে, যেমন হলো এনার্জি রিকোয়ারমেন্টস। আমাদের ডেইলি একটা লোকের এনার্জি রিকোয়ারমেন্ট হলো 20 থেকে 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যদি একটি পেশেন্ট কোনো ইনঅ্যাক্টিভ, যেমন হসপিটাল পেশেন্ট, সেগুলো 13 থেকে 1800 কিলো ক্যালোরি পার ডে এরকম এনার্জি লাগে। তারপরে তবে 200 এর বেশি কিলো ক্যালোরি কারো লাগবে না। কার্বোহাইড্রেট থেকে আমাদের 70 কেজি একটা মানুষের 70 কেজি একটা মানুষের কার্বোহাইড্রেট হলো অব্লিগেটরি গ্লুকোজ রিকোয়ারমেন্ট নিট করার জন্য একটা মানুষের 2 গ্রাম পার কেজি পার ডে পরিমাণে কার্বোহাইড্রেট লাগে আর কি। এই এছাড়া প্রোটিনের পরিমাণ হলো 0.1 থেকে 1.5 গ্রাম পার কেজি পার ডে পরিমাণে প্রোটিন লাগে। আর ওয়াটার সলিউবল ভিটামিন B, C, এখানে এই যে কোলাজেন ফর্মেশনে আমরা জানি C লাগে, কিন্তু এখানে Bও দেওয়া আছে, এই জন্য এটা ট্রু দিতে হয় পরীক্ষায়। এছাড়া কিছু কিছু প্রশ্ন আসে, যেমন স্মল বাউল মোটিলিটি 3 times স্লোয়ার ইন দ্য আইলিয়াম, এই জায়গাটুকু একটু পড়তে হবে আর কি। তাছাড়া বলছে যে স্মল বাউল রিসিভ 5 to 6 লিটার অফ দ্য এন্ডোজেনাস সেক্রেশন, 2 to 3 লিটার্স অফ দ্য এক্সোজেনাস ফ্লুইড পার ডে। এছাড়া এই যে এখানে লাগে, এটা থেকে প্রশ্ন আসে, আইলিয়াম থেকে অনলি সাইট ফর দ্য ভিটামিন B12 অ্যান্ড বাইল সল্ট অ্যাবজর্পশন, এতটুকু পড়লেই হবে। যারা চান একটু এই যে ইফেক্ট অফ রিসেকশন, এখান থেকে এই পর্যন্ত 100% পড়তে হবে। 3 পেপারেই প্রশ্ন হবে, 3 পেপারেই প্রশ্ন হবে। কিভাবে প্রশ্ন হবে? যদি জেজুনাম রিসেকশন করা হয় তাহলে কোনো ধরনের এফেক্ট হবে না, অর্থাৎ আপনার পেশেন্টের জেজুনাম কিভেন কেটে দিলে কিছুই হবে না, আইলিয়াম সেটা মিট করে নেবে। যদি 100 সেন্টিমিটার পর্যন্ত আইলিয়াম পর্যন্ত কাটা হয় তাইলেও কিছু ঝামেলা হবে না, কিন্তু যদি 100 সেন্টিমিটার আইলিয়াম বেশি কাটা হয়, অর্থাৎ জেজুনাম কাটছে এবং 100 সেন্টিমিটার আইলিয়াম, মানে টোটাল যে স্মল কাটের 100 সেন্টিমিটার উপরে কাটছি, তাহলে কি যে সিনড্রোমটার নাম হয় সেইটার নাম হলো শর্ট বল সিনড্রোম। এই শর্ট বল সিনড্রোমে কি হয়, একদল হয় নেট সেক্রেটর, মানে তারা যা খাবে তাই বের হয়ে যাবে, আর একদল হলো নেট অ্যাবজর্বার, তাদের কিছুটা অ্যাবজর্পশন হবে। এখন পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে শর্ট বল সিনড্রোম হলে কী কী ঘটনা ঘটবে আর কি। শর্ট বল সিনড্রোম মানে এই পেশেন্টটার যদি 100 সেন্টিমিটার উপরে কাটা হয় তাহলে তাদের হলো এই 100 সেন্টিমিটারের কম পরিমাণে রেসিডুয়াল জেজুনাম থাকে আর কি। তো এই পেশেন্টের ফ্লুইড বের হয়ে যায়, তো এই পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। এই যে 4 লিটার 24 আওয়ার্সে বের হয়ে যায়, তো একে যেটা দিতে হবে সেটা হলো এই যে ওর যে ফ্লুইডটা বের হয় সেটা কনসেন্ট্রেশন 90 মিলিমোল পার লিটারের মতো কনসেন্ট্রেশন। তো তাকে যেমন ফ্লুইড দিতে হবে যেটার পরিমাণ হলো 90 মিলিমোল পার লিটার, যেটার হলো কনসেন্ট্রেশন আর কি। এর নিচে যদি ফ্লুইড দিই সেগুলি আরও তাকে হাইপোভলিমিক করবে, এই জন্য সে ডেইলি যাতে 1 লিটারের বেশি এই হাইপোটনিক ফ্লুইড সে ইনটেক না করে, যেমন ওয়াটার, টি, ওয়াটার, জুস, এগুলো যাতে সে কম রিসিভ করে।
তবে তাকে ফ্লুইড যদি আমি থেরাপি দিতে চাই তাকে এই যে 90 মিলিমোল পার লিটার কনসেন্ট্রেশনের ফ্লুইড দিতে পারি, যেমন কলোরাসালাইন। এইটা এই কমপ্লিকেশনটা প্রত্যেকবারই প্রশ্ন আসে। শর্ট বাউল সিনড্রোম যদি হয় তাহলে পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হয়। এছাড়া পেশেন্টের হাইপার অক্সালিউরিয়া হয়, পেশেন্টের বিভিন্ন জায়গায় স্টোন ফর্মেশন হয়। কিছু পেশেন্টের মধ্যে এই যে অ্যাটাক্সিয়া স্পিচ, অল্টার স্পিচ হয়, কারণ বডির মধ্যে যে স্টার্চ ফার্মেন্টেশন হয় সেটা থেকে, ডিলেক্টেড থাকে আর কি। সো এই জিনিসগুলো কী কী কমপ্লিকেশন সেটা লাগে, এইভাবে পড়লেও হবে, তবে একবার রিডিং পড়লে ভালো হয়। এই কমপ্লিকেশনটা বারবার পড়তে হবে, কী কী ঘটনা ঘটে। ট্রিটমেন্ট কি শর্ট বাউল সিনড্রোমের? ট্রিটমেন্ট হলো অক্ট্রিওটাইড, অ্যান্টিমোটিলিটি ড্রাগ দেওয়া যাবে, অক্ট্রিওটাইড দেওয়া যেতে পারে, অ্যান্টিসেক্রেটরি ড্রাগ দেওয়া যায়। এই এরপর পরীক্ষায় প্রশ্ন আসে এন্ট্রাল নিউট্রিশন, অর্থাৎ এন্ট্রাল নিউট্রিশন মুখে খাওয়া আমরা একটা দিই, আর একটা হলো এনজি করে খাওয়াই সেই পেশেন্টের। সেই এন্ট্রাল নিউট্রিশন কী কী কমপ্লিকেশন আছে? টিউবটা যে দিচ্ছি সেইটাতে মেল পজিশন ডিসপ্লেসমেন্ট ব্লকেজ হতে পারে। এছাড়া ডায়রিয়া, ব্লোটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে। এছাড়া বায়োকেমিক্যাল কিছু হতে পারে, যেমন ইলেকট্রোলাইট, ভিটামিন, মিনারেল, ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি, ড্রাগ ইন্টারাকশন হতে পারে। এছাড়া বাইরে থেকে হ্যান্ডেলিং করতেছি কিছু ইনফেকশন সেখানে ঢুকে যেতে পারে। এন্ট্রাল নিউট্রিশন কী কী দিয়ে দেওয়া যায় সেটা একটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার কীভাবে করা যায় আর কি, মানে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন যে কীভাবে দেওয়া যায়। তো সেন্ট্রাল লাইন চালু করে দেওয়া হয়, সাবক্লেভিয়ান ইন্টারনাল এবং এক্সটার্নাল জুগুলার ভেঙে নিয়ে দেওয়া হয়, সে যতটুকু বললেই হবে। এই রিফিডিং সিনড্রোম থেকে প্রশ্ন আসে এবং কমপ্লিকেশন অফ প্যারেন্টাল নিউট্রিশন, অর্থাৎ টোটাল প্যারেন্টাল, এটা লোক মুখে খাইতে পারে না, তাকে সম্পূর্ণভাবে প্যারেন্টাল নিউট্রিশন দেবো, কী কী কমপ্লিকেশন হতে পারে, এটা কনফিডেন্ট টেস্টের পরীক্ষায় প্রশ্ন আসে। এটা হলো রিফিডিং সিনড্রোম, এখানে একটা আছে নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে। রিফিডিং সিনড্রোম পরে বলতেছি। নিউট্রিশন কিছু ডেফিসিয়েন্সি হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, যেগুলো কম খাবো সেগুলো হতে পারে। ওভারফিডিং যদি করি তাহলে হাইপার ক্যালসিমিয়া, ফ্লুইড রিটেনশন, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হতে পারে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড যদি বেশি খায় হাইপার ক্লোরিমিয়া হবে। ফ্যাট বেশি খাওয়ালে কী বলে হাইপার সেন্সিটিভিটি, আর বাকি যে ফ্যাটের যে কন্টেন্ট সেগুলো হাইপার গ্লোস্টেরিমিয়া, হাইপার ট্রাই, তো এই যে অ্যাটিপিক্যাল হবে হাইপার সেন্সিটিভিটি। এছাড়া অ্যামাইনো অ্যাসিড বেশি খেলে ইউরিমিয়া, হাইপার ক্লোরিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, এগুলো গুরুত্বপূর্ণ আর কি। লাইনটা যে আমি দিয়ে রাখবো চ্যানেলটা, এটা হলো সেন্ট্রাল ভ্যানাস ক্যাথেটার দেওয়া হয়, কী বলে সাবক্লেভিয়ান রুডে দেওয়া হয়, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল জুগুলার ভেঙে দেওয়া হয়। তো ওখান থেকে এই যে ইনজুরি হতে পারে, ইনজুরি টু দ্য অ্যাডজেসেন্ট আর্টারি, এয়ার এম্বোলিজম, থোরাসিক ডাক্ট ড্যামেজ, কার্ডিয়াক পারফোরেশন, কার্ডিয়াক টেম্পোনেট, প্লুরাল ইফিউশন, হাইড্রোমেডিস্টিনাম, এছাড়া অক্লুশন থ্রোম্বোসিস হতে পারে। এই পেশেন্টটাকে প্যারেন্টাল নিউট্রিশন দিলাম আমি, অর্থাৎ তাকে মুখে না খাওয়া সম্পূর্ণ ভেইন দিয়ে দিচ্ছি আমি। তো এক সময় তাকে যখন আমি খাওয়াবো তখন তার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, সেই কমপ্লিকেশনগুলোকে রিফিডিং, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেইটার নাম হলো রিফিডিং সিনড্রোম। কী কী ঘটনা ঘটে? এই যে হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া হয়, এই করে ঘটনা ঘটে। হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এই কটাকে রিফিডিং সিনড্রোম বলা হয়। এখন ক্যালসিমিয়া হলে এগুলোর এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে পেশেন্টের মায়োকার্ডিয়াল ফাংশন অল্টার্ড হতে পারে, এরিথমিয়া হয়, কমা, টিটানি, ডেথ পর্যন্ত পেশেন্টের হতে পারে আর কি। এটাই হলো রিফিডিং সিনড্রোম। তো কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা পরীক্ষায় প্রশ্ন আসে। এই চ্যাপ্টার থেকে এতটুকু পড়লেই হবে, তবে ওই রিসেকশনের জায়গাটাও একটু ডিটেলস পড়তে হবে। এরপরে এই যে জিআই ফিজিওলজি ফ্রম বেরিলাভ, জিআইটির কিছু ফিজিওলজি আছে সেগুলো বেরিলাভ থেকে পড়তে হয়। বিশেষ করে এই যে ইসোফাগাসের এখানে একটা প্রশ্ন আসে বারবারই, এই যে লোয়ার এসোফেজিয়াল স্পিংটারে প্রেশার হল, লেংথ হলো 30 to 40 সেন্টিমিটার ইন লেংথ, এখানে হ্যাজ এ প্রেশার 10 থেকে 15 মিলিমিটার অফ মার্কারি, এটা হাই প্রেশার জোন। এইটার কারণে রিগার্জিটেশন হতে পারে না। তো এসবিএ প্রশ্ন যদি আসে, এসবিএ প্রশ্ন এরকম আসে যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর প্রিভেনশন অফ দ্য রিফ্লাক্স এসোফেজাইটিস, তাইলে হলো এই যে লোয়ার এসোফেজিয়াল স্পিংটারের যে লেংথটুকু আছে, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য কি বলে গ্যাস্ট্রিক পার্ট বা অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এসোফেগাস, এইটা হলো তার অ্যান্সার। এই
আর এখানে যদি ফিজিওলজি বলাই আছে একবার রিডিং মারলে ভালো। কীভাবে সোয়ালুইং হয়, সোয়ালুইংয়ের সময় গ্যাস চলে যায়, সোয়ালুইংয়ের সময় আমাদের রেসপিরেশনটা বন্ধ থাকে, এইসব কথাবার্তা এখানে লেখা আছে। এই যে ক্লোজার অফ দ্য নেজাল অ্যান্ড রেসপিরেটরি প্যাসেজ, সিসেশন অফ ব্রিথিং, এগুলো থেকে প্রশ্ন আসে যে একটা লোক সোয়ালুইংয়ের সময় কী কী ঘটনা ঘটবে। যারা সিনিয়র আছেন তারা হয়তো এই প্রশ্নটা জানবেন যে সোয়ালুইংয়ের সঙ্গে রেসপিরেটরি কী কী চেঞ্জ হয়, এই নিয়ে একটা স্টেম আসে, এইখান থেকে দেয় কিন্তু। ক্লোজার অফ দ্য নেজাল রেসপিরেটরি প্যাসেজ, সিসেশন অফ ব্রিথিং, ট্রু না ফলস, ওপেনিং অফ দ্য ইসোফেজিয়াল স্ফিংক্টার, ট্রু, এটা তো সবাই ট্রু দিবে, কিন্তু এই যে সিসেশন অফ রেসপিরেশন হয় এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপর সরাসরি স্টোমাকের চ্যাপ্টারে চলে এসেছি আমরা। স্টোমাকের চ্যাপ্টারে যদিও এগুলো মাইক্রোস্কোপিক অ্যানাটমি বলতেছে, কিন্তু এগুলো ফিজিওলজিতে প্রশ্ন আসে যে প্যারাইটাল সেল কোথায় থেকে কী সেক্রেশন হয়। প্যারাইটাল সেল মেসিয়াম বডিতে থাকে এবং এখান থেকে সেক্রেশন হয় আমরা সবাই জানি যে হাইড্রোজেন আয়ন। সিপ সেল থেকে কী সেক্রেশন হয়, এগুলো থেকে প্রশ্ন আসে। তো সিপ সেল থেকে এই যে পেপসিনোজেন 1 পেপসিনোজেন 2 সেক্রেশন হয়। এছাড়া এন্ডোক্রাইন সেল আছে, এন্ডোক্রাইন সেলের মধ্যে অ্যান্ট্রামের মধ্যে থেকে জি সেল, সেখান থেকে গ্যাস্ট্রিন সেক্রেশন হয়। এছাড়া কি বলে এন্টেরোক্রোমাফিন সেল থেকে হিস্টামিন সেক্রেশন হয়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ডি সেল থেকে সোমাটোস্টেটিন তৈরি হয়। এই আর অ্যানাটমিতে তো আমরা বলেছি যে সেলগুলোর পজিশন কোনটা কোথায় থাকে, এইটা থেকে পড়তে হয়। এই যে নিচের দিকে নীল কালারের বেশি পরিমাণে, এগুলো হলো বেজোফিলিক চিপ সেল। আর উপরের দিকে মোটামুটি এই যে রেড সেলগুলো, এগুলো ইওসিনোফিলিক সেল, এগুলো হলো অক্সিনটিক সেল, মানে কি বলে প্যারাইটাল সেল আর কি। গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশনের এই ফিজিওলজিটা পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই ছকটা থেকে পড়লে হবে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সেক্রেশনে কী কী কার কার অবদান আছে। এই যে জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়, গ্যাস্ট্রিনের একটা কাজ হলো এইচ সেল সেক্রেশন করা। এন্ট্রোক্রোমাফিন সেল হিস্টামিন রিলিজ করে, সেও স্টিমুলেশন করে, সেও H+H1 রিসেপ্টরের মাধ্যমে এই সেল সেক্রেশন করে। এছাড়া অ্যাসিটাইল কোলিন M3 রিসেপ্টরের মাধ্যমে এই সেল সেক্রেশন করে। তবে এদের সবার একটা হলো, সবার বস হলো যে হিস্টামিন। যদি প্রশ্ন আসে তাহলে হিস্টামিন হবে অ্যান্সার, যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন স্টিমুলাস ফর দ্য সেক্রেশন অফ দ্য সেল, হিস্টামিন। এই যে এখানে নীল দেখানো প্রত্যেকটি এফসিপিএস পরীক্ষায় এসেছে, এখন প্রত্যেকবারই আসবে এখান থেকে। গ্যাস্ট্রিক মিউকাস অ্যান্ড গ্যাস্ট্রিক মিউকোজাল বেরিয়ার পরীক্ষায় প্রশ্ন আসে যে এটা মিউকোপলিস্যাকারাইড ইন নেচার। এটা আমাদের সময় এটা দিয়েছিল যে এটা হলো পলিপেপটাইড ইন নেচার, এরকম। তারপরে হলো বাইকার্বনেট আয়ন বাফারটা হলো এখানে বাইকার্বনেট বাফার, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এবার ছাড়া বাইল, এনএসএআইডি, অ্যালকোহল ট্রোমা, এই প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসে। অ্যালকোহল ট্রোমা, শক, এগুলো থেকে এটা নষ্ট হয়। তার মধ্যে এই যে শক যদি পেশেন্টের হয়, সর্বপ্রথম কোন স্ট্রাকচারটা ড্যামেজ হবে, এই যে মিউকোজা। স্টোমাক ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্কেমিয়া আফটার ইস্কেমিয়া, এটা প্রশ্ন আসে। আবার যদি ইস্কেমিয়া হয়ে যায়, সবচেয়ে দেরি রিকভারি হবে স্টোমাক, এগুলো কিন্তু ট্রু ফলস দিয়ে দেয়। সবচেয়ে আচ্ছা, স্টেজ আলসার বেশি হয় কোথায়, সবচেয়ে স্টেজ আলসার হয় স্টোমাকে। সো প্রত্যেকটা নীল দেখানোই আসছে, তো আপনি যে কোনো সময় আসতে পারে। একবার দেয় এটা ডিস্ট্রাকশন হয় এনএসআইডি দিয়ে, একবার দেয় অ্যালকোহল দিয়ে, একবার দেয় ট্রোমা দিয়ে, একবার দেয় বাইল দিয়ে। বাইল দিলে অনেক আবার ফলস দেয়, কিন্তু বাইল দিয়ে কিন্তু স্টোমাকের মিউকোজাটা কী হয়, ডিস্ট্রয় হয় আর কি। আর একটা প্রত্যেকবারই প্রশ্ন আসবে, ফাংশন সোর্স অফ দ্য পেপটাইড। এই যে কোনগুলো গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়, কোনগুলো গ্যাস্ট্রিক সেক্রেশন কমায়। মোটিলিটি বাড়ায়, ইনহিবিট মোটিলিটি। স্টিমুলেট সেক্রেশন, ইনহিবিট সেক্রেশন, প্রত্যেকবারই প্রশ্ন আসবে। সো এখানে পড়তেই হবে। গ্যাস্ট্রিন, হিস্টামিন, অ্যাসিটাইল কোলিন, এই যে সিসিকে, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজেম, এগুলো কিন্তু সেক্রেশন বাড়ায়, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। ইনহিবিট কোনগুলো করে, সোমাটোস্টেটিন, ভিআইপি, নাইট্রিক অক্সাইড, নরএড্রেনালিন, এই হার্টের জিনিসগুলো, ভেসেলের জিনিসগুলো সাধারণত মোটিলিটিটা কমায়। ডোপামিন, নরএড্রেনালিন, নাইট্রিক অক্সাইড, ভিআইপি, সোমাটোস্টেটিনের একটা কাজ হলো সবগুলোকে কমায়, শুধুমাত্র আরবিএস বাড়ায়, জানি এটা আমরা। এই আর গ্যাস্ট্রিক সেক্রেশন সাধারণত কি বলে স্মল ইন্টেস্টাইনের যে হরমোনগুলো আছে সেগুলো থেকে কমে। তার মধ্যে এই যে সেক্রেটিন, এন্টেরোগ্লুকাগন, প্রোস্টাগ্ল্যান্ডিন, জিআইপি, এগুলো।
আর স্টোমাক এর মধ্যে আমরা দেখলামই হিস্টামিন, গ্যাস্ট্রিন, অ্যাসিটিলকোলিন এগুলো রিসেপ্টর থাকে, এগুলো তো সেক্রেশন বাড়াবেই। এছাড়া গ্যাস্ট্রিন রিলেটেড পেপটাইড আর কোলিসিস্টোকাইনটা এটিপিক্যাল, সো এইটা পরীক্ষার প্রশ্ন আসে, এটিপিক্যালগুলো আসে। আর কোনটা কী থেকে সেক্রেশন হয় এগুলো মনে রাখতে হবে, অর্থাৎ এই সব আপনারা ইনফিনিটি রেস্টার 10 বার পাবেন, পরীক্ষা যদি তো প্রশ্ন আসবেই, কিছু করার নেই। আচ্ছা, স্প্লিনের ফিজিওলজিতে হোয়াইট পাল্প, রেড পাল্প আমরা অ্যানাটমির সময় পড়েছিলাম। এই যে কিছুই না, ব্লাডটা যেদিক দিয়ে ঢুকবে, এখান থেকে প্রশ্ন আসে যে এই যে হোয়াইট পাল্পের কম্পোজিশন কী কী জিনিস নিয়ে হোয়াইট পাল্প গঠিত। প্রাইমারি ফলিকল, মার্জিনাল, এই যে প্রাইমারি লিম্ফেটিক ফলিকল, মার্জিনাল জোন, তারপরে হলো পেরি আর্টারিওলার লিম্ফয়েড শীথ এবং জার্মিনাল সেন্টার। এই তো ব্লাডগুলো আর্টারি দিয়ে ঢুকবে, ঢুকে আবার এই যে সাইনাসগুলো দিয়ে ভেইন হয়ে আবার বের হয়ে আসবে। এইটাই হলো এখানকার ফিজিওলজির মেইন প্রিন্সিপাল। কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে হোয়াইট পাল্পের কম্পোজিশন। হোয়াইট পাল্পে এই যে আর্টারির ভিতরে, আর্টারিটার চারদিকে থাকে হোয়াইট পাল্পটা, আর রেড পাল্পটা হলো ভেনাস কম্পোনেন্ট আর কি। তো আর্টারিগুলো এদিক দিয়ে ঢুকে এখানে সাইনাসে যাওয়ার সময়, এগুলো হলো সাইনাস, এদিক দিয়ে যাওয়ার সময় আর্টারিগুলো সহজে যাইতে পারবে না, এই আরবিসিগুলো স্কুইজ হতে হবে, ছোটো হইতে হবে আর কি, হয়ে ঢুকতে হবে। যদি ওগুলো ছোটো হয়ে না ঢোকে, যেগুলো অ্যাবনর্মাল আরবিসি, যেগুলো স্কুইজ করতে পারবে না, অর্থাৎ যেগুলো সাইজ শ্রিঙ্ক হতে পারবে না, সেগুলো এখানে ভেঙে যাবে এবং স্প্লিনে সেগুলো জমা থাকবে আর কি। এই জন্য ডিফেক্টিভ আরবিসি যে তৈরি হয় ইয়েতে বিভিন্ন অসুখে, এই কারণে স্প্লিনে এখানে ভেঙে যায়, হোয়াইট পাল্প থেকে রেড পাল্পে যাওয়ার সময় স্প্লিনটা বড় হয়। তো যেটা থেকে প্রশ্ন আসে এই যে ফাংশন অফ দ্য স্প্লিন, এটা ইয়ের প্রশ্ন, কি বলে হেমাটোলজির প্রশ্ন আর কি। ইমিউন ফাংশন, এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট তৈরি হয়, টি লিম্ফোসাইট 65, বি লিম্ফোসাইট 10% এখানেই তৈরি হয়। এছাড়া ফিল্টার করে থাকে, এছাড়া পিটিং ফাংশন, রিজার্ভার ফাংশন, সাইটোপোসিস, মেজর সাইট ফর দ্য ইমিউনোগ্লোবিন এম প্রোডাকশন এটা। এছাড়া এখানে ফিল্টার হয়, কী কী ফিল্টার হয়, প্রথমে তো হলো ডিফেক্টিভ আরবিসিগুলো ফিল্টার হয়। এছাড়া হলো ম্যাক্রোফেজ ইন রেটিকুলাম ক্যাপচার দ্য সেলুলার অ্যান্ড নন সেলুলার ম্যাটেরিয়াল ফ্রম দ্য ব্লাড অ্যান্ড প্লাজমা। রিমুভাল অফ দ্য ইফিড প্লাটলেটস অ্যান্ড ব্লাড সেল, মানে যে কোনো ডিফেক্টিভ ব্লাড সেল এখানে ফিল্টার হয়। এছাড়া কিছু ব্যাকটেরিয়া, রিমুভাল অফ দ্য নন সেলুলার ম্যাটেরিয়াল লাইক ব্যাকটেরিয়া, পার্টিকুলারলি নিউমোকক্কাই। এছাড়া সেলের মধ্যে কোনো ইনক্লুশনস থাকলে সেগুলো রিমুভ করে পিট করে, যেমন হাউলজলি বডিজ, হেন্ড বডিজ, গর্ত করে বের করে নিয়ে আসবে। এছাড়া 8% রেড সেল মাস একটা স্প্লিনের মধ্যে সবসময় জমা থাকে, যেমন স্প্লিনেক্টমি করার সময় আগে আর্টারিটা বাঁধতে হয়, তারপরে স্প্লিন স্কুইজ করে ভেইন, ব্লাডগুলো ভেইনে বের করে দিয়ে তারপরে ভেইনটা বাঁধতে হয়। এছাড়া এই যে সাইটোপোসিস, 4th মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরিয়ান লাইফ থেকে এখানে সাইটোপোসিস হয়। তো ওইখান থেকে একটু প্রশ্ন হয় যে 3 উইক থেকে 3 মান্থ পর্যন্ত ইয়ক স্যাক থেকে ব্লাড প্রোডাকশন হয়, আরবিসি প্রোডাকশন, 3 মান্থ থেকে 5 to 6 মান্থ পর্যন্ত লিভার, স্প্লিন এবং লিম্ফ থেকে, আর তারপর থেকেই 5 to 6 মান্থের পর থেকে বোন ম্যারো থেকে। এই ফাংশনগুলো একটু পরীক্ষায় আসে। আচ্ছা, ফাংশন অফ দ্য গল ব্লাডার, এখানে সার্জিক্যাল ফিজিওলজি গল ব্লাডারের যে চ্যাপ্টারটা, সেখানে গল ব্লাডার বা বাইল এবং লিভার বাইলের আমরা পার্থক্য বিভিন্ন বইয়ে পড়ি বা যে কোনো কোচিংয়ের শিট গাইডে সবখানে আছে, কিন্তু প্রশ্নগুলো এই যে এখান থেকে দেয়। লিভার থেকে যখন লিভ করে বাইলটা, যেখানে 90% ওয়াটার থেকে বাইল সল্ট থাকে, কোলিক অ্যান্ড সেনোডিঅক্সি কোলিক অ্যাসিড, ডিঅক্সি কোলিক অ্যান্ড লিথোকোলিক অ্যাসিড এগুলো থাকে, ফসফোলিপিড কোলেস্ট্রল থাকে। আর লিভার 40 ml এর মতো বাইল পার আওয়ারে এক্সক্রিট করে, আর 95% বাইল সল অ্যাবজর্পশন হয় টার্মিনাল ইলিয়ামে। গল ব্লাডারের কী কী ফাংশন আছে? গল ব্লাডারের মধ্যে ডিউরিং ফাস্টিং এটা স্পিংটার ওডিতে রেজিস্ট্যান্ট থাকে, কিন্তু যখন খাবে স্পিংটার ওডি রিলিজ হয়ে সেখান থেকে বাইল ছাড়বেই। এখন গল ব্লাডার বাইল এবং বাইলের মধ্যে পার্থক্য হলো, গল ব্লাডার বাইল যে কনসেন্ট্রেট করে বাইলকে, অ্যাবজর্পশন করে হলো ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলো অবজর্পশন করে। সো এই ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট হলো গল ব্লাডার বাইলে কম থাকবে, কিন্তু লিভার বাইলে বেশি থাকবে। এই তারপরে এগুলো কনসেন্ট্রেশন হবে, গল ব্লাডার বাই বিকাম কনসেন্ট্রেট 5 to 10 times। তবে এখানে কিছু কিছু জিনিস বেশি থাকে, যেমন বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে।
থার্ড ফাংশন অফ দ্য গল ব্লাডার ইজ সেক্রেশন অফ দ্য মিউকাস সেক্রেশন করে, এটা একটা সেক্রেশন, এটা ফাংশন আর কি। এটা থেকে প্রশ্ন আসে, এটা হলো প্যানক্রিয়াস চ্যাপ্টার। আচ্ছা এগুলি চেনার উপায় যেহেতু ছোটো করে পৃষ্ঠা নম্বর দেওয়া হয়নি, এই যে ফিগার 68.5 নিচে ফিজিওলজি দেওয়া, তো ফিজিওলজিটিকে পড়তে হবে। এখন এখানে ফিজিওলজি কিছুই না, প্যানক্রিয়াটিক সেক্রেশন যে আছে সেটার পিএস কত 8.5। এছাড়া স্পন্টেনিয়াস সেক্রেশন ইজ মিনিমাল, ডিউডিনাল বাইকার্বনেটেড ইজ কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন ইজ রিলিজ ফ্রম ডিউডিনাল মিউকোজা, এটা পরীক্ষা প্রশ্ন আসে। এটা এই যে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন, যখন আমাদের ফুডটা ডিউডিনামে চলে যাবে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন এটা রিলিজ হবে, তার মধ্যে প্যানক্রিওজাইমিন যে পার্টটা সেইটা প্যানক্রিয়াটিক হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে। তো এই আর প্রোটিন সিনথেসিস পার গ্রাম অফ দ্য টিস্যুতে সবচেয়ে বেশি হলো এই প্যানক্রিয়াসের মধ্যে, এটা পরীক্ষা প্রশ্ন আছে। এছাড়া কীভাবে প্রোটিনগুলো কীভাবে সিনথেসিস হয় তার একটা মেকানিজম এখানে দেওয়া আছে। যেমন প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলামে প্রোটিন তৈরি হয়, তারপরে গলগি গ্যাংলিওসে যায়, এরপরে লাইসোসোম এবং জাইমোজেন মেসুর জাইমোজেন স্টোরেজ গ্রানুল এগুলোর মধ্যে এগুলোকে স্টোর করে, এরপরে ডাক্টাল সারফেসে গিয়ে ওগুলো এক্সোসাইটোসিসের এই যে লাইসোসোম এবং জাইমোজেন গ্রানুলগুলো এগুলো যে এক্সোসাইটোসিস হয় হলো ডাক্টাল সারফেসে গিয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে ডাক্টার রিলিজ হয়। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে। স্মল ইন্টেস্টাইনের ফিজিওলজির মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই প্রশ্ন আসে এখান থেকে, জেজুনামের মধ্যে কোন কোন জিনিস অ্যাবজর্পশন প্রিন্সিপাল সাইট পরে অ্যাবজর্ব, প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসে। ফ্লুইড, ইলেকট্রোলাইট, আয়রন, পরীক্ষা প্রশ্ন আসে আয়রন অ্যাবজর্পশনের চিপ সাইট কোনটা, জেজুনাম। ফোলেট, প্রোটিন, ভিটামিন B12, বাইল সল্ট এগুলো। তো বাইল সল্ট এবং ভিটামিন B12 টার্মিনালিয়াম, ও না বাইল সল্ট এবং ভিটামিন B12 টার্মিনালিয়াম, এটা মনে রাখতে হবে। কিন্তু জেজুনামের মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো কিন্তু অ্যাবজর্পশন, এখান থেকে SBA প্রশ্ন আসে। মেইন সাইড অফ দ্য সিনথেসিস, যেখানে মেইন যেখানে মোস্ট সেখানে মেইন সাইড অফ দ্য সিনথেসিস অফ দ্য এই যে HDL, LDL, VLDL এগুলো হলো ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে সবচেয়ে বেশি সেক্রেশন, এটা পরীক্ষা প্রশ্ন আসে। লার্জ গার্ডের ফিজিওলজিতে সেরকম কিছু ইম্পর্টেন্ট না, এখানে মেইনলি অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার হয় কতটুকু হয় 100 ml, এটা এছাড়া অ্যাবজর্পশন অফ গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো কোলনে হয় রিঅ্যাবজর্পশন। আর কোলনের মধ্যে ফার্মেন্টেশন অফ দ্য ডায়েটারি ফাইবার হয়ে ওখানকার মাইক্রোফ্লোরাগুলোকে ফার্মেন্ট করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেগুলা কোলনের খাদ্য হিসেবে কাজ করে। এই জন্য কোলনিক বেশি বেশি যারা ডায়েটারি ফাইবার খায় তাদের কোলনিক মেলিনেন্সি হওয়ার চান্স কম। এই পরীক্ষা প্রশ্ন আছে কী তৈরি করে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই আচ্ছা একটা পেশেন্ট যখন খায়, খাওয়ার পরে সিকামের মধ্যে ইন জেনারেল ফিকাল রেসিডিউ রিসেস সিকাম 4 hours, সিকামে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, আর রেকটামে যাবে 24 hours পরে। তবে বাউল ট্রানজিট টাইম যদি 4 দিন পরেও যায় সেটাও, অর্থাৎ রেকটামে যদি 5-4 দিন পরে যায় সেটাও নর্মাল, এটা একটু টাইমটা মনে রাখতে হবে। সো ফিজিওলজি এতটুকু পড়লে, রেনাল কী বলে জিআই ফিজিওলজি এতটুকু পড়লে হবে, এবং ফ্লুইড ইলেক্ট্রোলাইট ওই চ্যাপ্টারটা ভালো করে একটু অতটুকু পড়তে হবে। এরপরে ফিজিওলজির আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে দেওয়া আছে বার্ন, সেটা আমরা পরে বলবো। আর এর আগে যেগুলি পড়ানো হয়েছে অ্যানাটমির সাথে অ্যানাটমি পড়াই দিয়েছি, এরপরে ফিজিওলজির সঙ্গে যেগুলো ফিজিওলজির সঙ্গে যে চ্যাপ্টারগুলো পড়ানো হলো সেগুলো ফিজিওলজিতে লাগবে। বিশেষ করে ফ্লুইড ইলেকট্রোলাইট ফার্স্ট চ্যাপ্টার পড়াইছি, সেকেন্ড চ্যাপ্টার বলছি এগুলো, আর এই আজকেরগুলো। আর বার্নটাও হলো ফিজিওলজির আন্ডারে পেপার 2-তে, ওটা আরেকদিন।